নমস্কার বন্ধুরা, আমি অরিজিৎ তোমাদের সকলকে কম্পিটিটিভ গাইডেন্স বাই অরিজিতে স্বাগতম জানাই। আজকে আমাদের হিস্ট্রিতে সবথেকে ইম্পর্ট্যান্ট একটা টপিক থেকে আমরা কোশ্চেন করতে চলেছি, যেখান থেকে প্রতিটা পরীক্ষায় যেখানে হিস্ট্রির কোশ্চেন আসে, তো সেইখানে এই টপিক থেকে কোশ্চেন আসার চান্স সব থেকে বেশি থাকে। টপিকটার নাম হচ্ছে 1857 সালের মহাবিদ্রোহ। তো আমরা জানি যে এই যে মহাবিদ্রোহটা, এটা ইতিহাসের খুব একটা ইম্পর্টেন্ট একটা টপিক। আর এই টপিক ছেড়ে রাজ্য সরকার বলো বা রেল বলো বা এসএসসি বলো, কেউই কোশ্চেন করে না। আমরা আজকে এই 1857 সালের বিদ্রোহ থেকে কতগুলো কোশ্চেন আসতে পারে বা কিরকম কোশ্চেন আসে, এটার একটা ওভারঅল রিভিউ নেব। এবং এই ভিডিও থেকে তোমরা যেটা করতে পারবে সেটা হচ্ছে এই রিলেটেড বা এই টপিক থেকে যত কোশ্চেন আসতে পারে তোমাদের একটা রিভিশন হয়ে যাবে টপিকটা। তো তোমরা সবাই এক ধৈর্য ধরে ভিডিওটি দেখো এবং সাথে আমার সাথে সাথে অ্যাটেম্প করো। 25টা কোশ্চেন আছে, কতগুলো ঠিক হলো আমাকে জানাও। তো শুরু করি আজকের ফার্স্ট কোশ্চেন। বলছে 1857 সালের বিদ্রোহের কারণ সম্পর্কে কোনটি বিবেচনাগুলি সত্য? দেখো, বলছে লর্ড ডালহৌসি সত্য বিলোপ নীতি দেশীয় রাজ্যগুলির মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি করে। দ্বিতীয় বলছে এনফিল্ড রাইফেলের কার্তুজ চর্বি ব্যবহার গুজব সিপাহীদের মধ্যে ধর্মীয় অনুভূতিকে আঘাত এনেছিল। তৃতীয় হচ্ছে ব্রিটিশদের আউটরাম রিপোর্টের ভিত্তিতে অযোধ্যা দখল করায় সিপাহীরা ক্ষুব্ধ হয়েছিল। এর মধ্যে কোনটি সঠিক হবে? দেখো, এটা আসার আগে আমি বলি, সত্য বিলোপ নীতি ডালহৌসি এনেছিল, এটা হচ্ছে সাল হচ্ছে 1848 সালে। ঠিক আছে, এই সত্য বিলোপ নীতি কি ছিল, যে যদি কোনো দেশীয় রাজ্যের রাজাদের পুত্র সন্তান না থাকে, তাহলে সে দত্তক নিতে পারবে না এবং তার মারা যাওয়ার পরে সমস্ত সম্পত্তি হয়ে যাবে ইংরেজদের। তাহলে ফার্স্ট অপশনটা ঠিক আছে, এটা অবশ্যই রাগের কারণ। দ্বিতীয় হচ্ছে এনফিল্ড রাইফেল, সেই সময় যে রাইফেল ছিল তার যে কার্তুজ ছিল তাতে বলা হয় যে শুয়োর এবং গরুর চর্বি মিশানো, এটাকে দাঁতে কেটে তারপর ভরতে হতো গুলি। তো এখান থেকে ধর্মীয় আঘাতে অনুভূতি লাগে। 3 নম্বর হচ্ছে ব্রিটিশ আউটরাম রিপোর্ট, এটা কি জিনিস? দেখো, ব্রিটিশ আউটরাম রিপোর্ট এটি আসে তোমার 1855 সালে। ঠিক আছে, এরা অযোধ্যা দখল করে। এবার যেহেতু দেখো হিন্দুদের জন্য অযোধ্যা একটা আহ ধর্মীয় একটা ভাবের জায়গা, তো সেখানে সাধারণভাবেই হিন্দুরা এর বিরুদ্ধে ক্ষুব্ধ হয়েছিল। তাহলে অপশন হবে 1, 2, 3, তিনটেই সঠিক। ঠিক আছে, এবার যদি আমি সত্য বিলোপ নীতি বলি, যে সত্য বিলোপ নীতিতে আদৌ কোনো রাজ্যগুলোকে বা দেশীয় রাজ্যগুলোকে কি হরণ করেছিল? অবশ্যই করেছিল। সেই রাজ্যগুলি হলো সাতরা, তারপর হচ্ছে সম্বলপুর, জয়তপুর, তারপর হচ্ছে উদয়পুর, আর সবার লাস্টে হচ্ছে ঝাঁসি। তারপরে কিন্তু মহাবিদ্রোহ চালু হয়। ঠিক আছে, 52 দাগের কোশ্চেন বলছে 1857 বিদ্রোহের সময়কার সেনাপতি ও কেন্দ্রে সঠিক জোড়াটি নির্বাচন করুন। প্রথমে বলছে মৌলভী আহমদুল্লাহ ফৈজাবাদ, খান বাহাদুর খান বরেলি, লিয়াকাত আলী খান এলাহাবাদ, কুনওয়ার সিং লখনৌ। দেখো, এইখানে অপশন 4 নম্বর শুধু ভুল। তার মানে এটা হবে না, এটা হবে না, এটা হবে না। অপশন A, B, C তিনটে ঠিক। আমি তাহলে দেখি যে লখনৌ থেকে কে দাঁড়িয়েছিল। লখনৌ থেকে দাঁড়িয়েছিল বেগম হজরত মহল। ঠিক আছে, তাহলে কুনওয়ার সিং কোথা থেকে ছিল? কুনওয়ার সিং ছিল বিহার থেকে। ঠিক আছে, কুনওয়ার সিং ছিল বিহার থেকে। একটা কোশ্চেন এখান থেকে আসেন, কানপুর থেকে কানপুর থেকে এই বিদ্রোহের নেতৃত্ব কে করেছিল? তার নাম হচ্ছে নানা সাহেব এবং তাতিয়া টোপি। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। 1857 সালের বিদ্রোহের দমনের ক্ষেত্রে ব্রিটিশ সামরিক অফিসারদের সম্পর্কে কোনটি সঠিক নয়? দেখো, প্রথমে বলছে জন নিকলসন দিল্লি, ঠিক আছে এটা। কলিন ক্যাম্পবেল লখনৌ, কানপুর, ঠিক আছে।
হেনরি লরেন্স ঝাঁসি, এটা ঠিক নেই, তার মানে অ্যান্সার কোনটা হবে? অপশন সি। জেমস আউটরাম লখনৌ, ঠিক আছে, এটাও ঠিক আছে। তাহলে দেখো, ঝাঁসি থেকে এই বিদ্রোহকে আটকেছিল হিউজ রোজ, হিউজ রোজ আটকেছিল, ঠিক আছে। লখনৌ থেকে কলিন ক্যাম্পবেলের সাথে আরেকজন ছিল, তার নাম হচ্ছে হেনরি হেনরি লরেন, হেনরি লরেন। ওকে, চলো নেক্সট কোশ্চেন। 1857 সালের বিদ্রোহের প্রকৃতি সম্পর্কে ঐতিহাসিকদের মতামতে সঠিক জোটটি মেলাও। বলছে ভিডি সভারকর বলেছিল এটি ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ, মোস্ট ইম্পর্টেন্ট এই তারপরে 2 নম্বর বলছে জন লরেন্স বলেছিল নিছকই সিপাহী বিদ্রোহ, এটাও সঠিক। বেঞ্জামিন ডিসরায়েলি বলেছিল এটি একটি জাতীয় বিদ্রোহ, এটাও সঠিক। তার মানে অ্যান্সার কি হবে? 1, 2 এবং 3। আচ্ছা, এখান থেকে আরো একটা কমেন্ট আছে, সেটা হচ্ছে টি.আর. হোমসের। টি.আর. হোমস, টি.আর. হোমস বলেছিল এটি হচ্ছে সভ্যতা এবং বর্বরতার সংঘাত, মানে এটি বলেছে সভ্যতা ও বর্বরতার সংঘাত, ঠিক আছে। তার মানে এই চারটে আমরা এখান থেকে দেখতে পেলাম। ওকে, চলো নেক্সট কোশ্চেন। বলছে 1857 সালের বিদ্রোহের প্রেক্ষাপটে চর্বি মিশ্রিত কার্তুজ সংক্রান্ত বিতর্কটি কোন সামরিক কেন্দ্র থেকে শুরু হয়েছিল? মিরাট, আম্বালা, বারেলি, ব্যারাকপুর। অপশন সি আমরা জানি ব্যারাকপুর থেকে চালু হয়েছিল। আর মিরাট থেকে 10ই মে 1857 সিপাহী বিদ্রোহের ডাক দেওয়া হয় এবং দিল্লি চলো বলে ডাক দেওয়া হয়। এই ব্যারাকপুরে মঙ্গল পান্ডে যে কিনা 34 নেটিভ ব্যাটালিয়নের ছিল, এ কি করে, এ দুজনের উপরে গুলি চালায়। একজন ছিল কি বাঘ, আরেকজনের নাম হচ্ছে সম্ভবত আমি ভুলে যাচ্ছি, মেজর কি যেন একটা নাম ছিল, ঠিক আছে। তো এই যে মেজর ছিল, তো এদের উপরে গুলি চালায়। এই গুলিটা চালায় হচ্ছে তোমার 29শে মার্চ 1857-তে। আর গুলি চালিয়ে নিহত করার ফলে এবার এর ফাঁসি হয়ে যায় 8ই এপ্রিল 1857-তে। আমি মনে পড়লে আমি বলছি, বা একটু পিছনে হয়তো এই ধরনের কোশ্চেন আছে। তো মঙ্গল পান্ডে কোথার থেকে ছিল? 34 নম্বর নেটিভ ব্যাটালিয়ন, গুলি চালায় 29শে মার্চ, ফাঁসি হয় 8ই এপ্রিল। আর এই 1857-এর বিদ্রোহ শুরু হয় 10ই মার্চ থেকে। ওকে, মিরাট থেকে। তারপরে কোশ্চেন বলছে দেখো, নিচের কোনটি ব্রিটিশ আইনে সিপাহীদের পক্ষে অসন্তোষের কারণ ছিল? ফার্স্ট বলছে জেনারেল সার্ভিস এনলিস্টমেন্ট অ্যাক্ট, রিলিজিয়াস ডিসেবিলিটিস অ্যাক্ট, পোস্ট অফিস অ্যাক্ট। অ্যান্সার হবে সবকটাই। এবার এগুলো কি জিনিস দেখো। জেনারেল সার্ভিস এনলিস্টমেন্ট অ্যাক্ট হচ্ছে যে সিপাহীদের ওভারসিজ পাঠানো হতো, মানে সমুদ্র পাড়ি দিয়ে যুদ্ধ করতে পাঠানো হতো, এবং সেই সময় হিন্দু ধর্মের মতে সমুদ্র পাড়ি দেওয়া মানে ধর্মভ্রষ্ট হওয়া, সেটার জন্য সিপাহীরা অসন্তোষ হয়েছিল। রিলিজিয়াস ডিসেবিলিটিস অ্যাক্ট বলছে, রিলিজিয়াস ডিসেবিলিটিস অ্যাক্ট হচ্ছে ধরো কেউ হিন্দু আছে, এবার সেই সময় তো কনভার্ট করার প্রচন্ড চেষ্টা হতো, খ্রিস্টানে কনভার্ট করার চেষ্টা হতো। বলছে যদি কেউ হিন্দু খ্রিস্টানে কনভার্ট করা হয়, দেখো স্বাভাবিকভাবে কি হয়, যে পৈতৃক সম্পত্তি যখন কনভার্ট হয়ে গেল, পৈতৃক সম্পত্তিতে তার কোনো ভাগ থাকে না। কিন্তু রিলিজিয়াস ডিসেবিলিটিস অ্যাক্ট বলছে না, তুমি যদি কনভার্ট হয়েও যাও তাও তোমার পৈতৃক সম্পত্তিতে তোমার অধিকার থাকবে, ঠিক আছে। আর পোস্ট অফিস অ্যাক্ট কি জিনিস দেখো, সেই সময় যারা সৈন্যতে ছিল তারা বাড়ির সাথে কন্ট্যাক্ট করতো কি করে? পোস্ট অফিসের মাধ্যমে। এবার পোস্ট অফিসে এখানে নিয়ে আসে স্ট্যাম্প ডিউটি। স্ট্যাম্প ডিউটি তার মানে একটা চিঠি পাঠাতে গেলে স্ট্যাম্প কিনতে হবে, টাকা দিতে হবে। সিপাহীদের জন্য বাড়ির সাথে বা যোগাযোগ করাটা অনেক ব্যয়বহুল হয়ে উঠলো। তাহলে এই সব কিছু হচ্ছে কারণ ছিল, ঠিক আছে। এবার যদি বলি এই জেনারেল রিলিজিয়াস ডিসেবিলিটিস অ্যাক্ট চালু কে করে? হবে ডালহৌসি, ঠিক আছে, এটাও চালু করে ডালহৌসি। আর
জেনারেল সার্ভিস এনলিস্টমেন্ট অ্যাক্ট এটা চালু করে ক্যানিং। ওকে, চলো। 1857-এর বিদ্রোহে শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর ভূমিকা সম্পর্কে কোনটি সত্য? দেখো, শিক্ষিত মধ্যবিত্তর ভূমিকা কি ছিল? তারা সক্রিয়ভাবে বিদ্রোহ সমর্থন করেছিল? একদম না, সমর্থন করেইনি। তারা ব্রিটিশদের বিরুদ্ধে গরিলা যুদ্ধ শুরু করেছিল? একদম না। তারা তারা নিজেদের বিদ্রোহ থেকে দূরে রেখেছিল এবং ব্রিটিশদের জয় কামনা করেছিল? একদম। দেখো, এখানে কিছু বলার নেই, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, 1857-এর বিদ্রোহের পর প্রশাসনিক পরিবর্তনের ক্ষেত্রে কোনটি সত্য নয়? দেখো, বোর্ড অফ কন্ট্রোল এবং কোর্ট অফ ডাইরেক্টরস বিলুপ্ত হয়, ভারতের শাসনভার ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতেই থেকে যায়। এটা সত্য নয়, কারণ আমরা জানি 1857-এর বিদ্রোহের পরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির থেকে সমস্ত ক্ষমতা ব্রিটিশের কাছে, ব্রিটিশ পার্লামেন্টের কাছে চলে যায়, ঠিক আছে। এবং সেখান থেকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858 আসে এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে পুরোপুরি সরিয়ে দেওয়া হয়। তাহলে এটা হবে। আচ্ছা, গভর্নর জেনারেলকে ভাইসরয় করা হয়, একদম ঠিক। কে হয় প্রথম ভাইসরয়? ক্যানিং। দেখো, তোমায় যদি জিজ্ঞেস করে যে শেষ গভর্নর জেনারেল কে হবে, কেউ হবে ক্যানিং। বিদ্রোহের ব্যর্থতার প্রধান কারণ হিসাবে নিচের কোনটিকে চিহ্নিত করা যায়? বিদ্রোহীদের মধ্যে কোনো সুসংগত রাজনৈতিক অভাব, লক্ষ্যের অভাব, সিন্ধিয়া নিজাম এবং শিখদের মতো দেশীয় রাজন্যবর্গের ব্রিটিশদের সহায়তা, ব্রিটিশদের কাছে উন্নত যোগাযোগ ব্যবস্থা, বিদ্রোহীদের কাছে উন্নত যোগাযোগ ব্যবস্থা না থাকা। দেখো, সবকটাই সঠিক এখানে। এক তো বিদ্রোহীদের কাছে কোঅর্ডিনেশনের খুব অভাব ছিল, আরো একটা পয়েন্ট আছে, লিডারশিপের খুব অভাব ছিল। মানে ছোট ছোট অঞ্চলের রাজা লিডার হচ্ছে, কিন্তু বৃহৎ অঞ্চলের কেউ লিডার হয়নি। আর যোগাযোগ ব্যবস্থাও খুব ছিল না। তারপরটা দেখো, মঙ্গল পান্ডে সম্পর্কে নিচের কোনটি সত্য? তিনি ব্যারাকপুরে 34 নম্বর ইনফ্যান্ট্রি সিপাহী ছিল, এইমাত্র দেখলাম। 29শে মার্চ 1857 সালে বিদ্রোহের ঘোষণা করে, ঠিক আছে। তিনি ঊর্ধ্বতন কর্মকর্তা লেফটেন্যান্ট বাগকে গুলি করে, এইমাত্র দেখলাম সবগুলো, এগুলো সব ঠিক আছে। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে এ, 1, 2, 3 সবকটাই সঠিক। হলো। দেখো, এখানে যার কথা আর একটা বলছিলাম তার নাম হচ্ছে সার্জেন্ট মেজর হিউসন। মেজর হিউসন এই দুজনকে গুলি করে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন বলছে, 1857 সালের বিদ্রোহের পর ব্রিটিশ সেনাবাহিনীতে কি ধরনের পরিবর্তন আনা হয়েছিল? দেখো, ইউরোপীয়দের সৈন্যের অনুপাত কমানো হয়? একদম না। যখন 1857-এর বিদ্রোহ হয় তখন ভারতীয় সেনাদের কমিয়েছিল, নাকি ইউরোপীয় সেনা। গোলন্দাজ বাহিনী সম্পূর্ণভাবে ইউরোপীয়দের উপর নিয়ন্ত্রণে রাখা হয়, একদম সঠিক, এটাই অ্যান্সার হবে। ভারতের সমস্ত সিপাহীদের বরখাস্ত করা হয়নি, শুধু দক্ষিণ ভারতের সৈন্য দিয়ে নতুন এগুলো, এরকম কিচ্ছু হয়নি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, মার্শাল রেসের তত্ত্ব অনুযায়ী ব্রিটিশরা কোন সম্প্রদায়কে সেনাবাহিনীতে বেশি নিয়োগ করতে শুরু করে? দেখো, অ্যান্সার হবে শিখ, গোর্খা এবং পাঠান। এগুলো জাস্ট ওয়ান লাইনার টাইপের, ঠিক আছে। এখান থেকে বেশি ডিটেলসে জেনে তোমাদের লাভ নেই। নেক্সট কোশ্চেন দেখো, 1858 সালের 1 নভেম্বর মহারানীর ঘোষণাপত্র কোথায় পাঠ করা হয়েছিল? এটার অপশন হবে এলাহাবাদ, টু বি প্রিসাইজ যে পার্কে নাম ঘোষণা করা হয়েছিল তার নাম হচ্ছে মিন্টো পার্ক, ঠিক আছে। এই 1958 সালের যে মহারানীর ঘোষণাপত্র তাকে বলা হয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, এই অ্যাক্টের মাধ্যমে বলা হয় যে ব্রিটিশরা ভারতের কোনো ইন্টারনাল ম্যাটারে দখল দেবে না, ধর্মীয় কিছু করবে না, কিন্তু হয় কিছুই না,
ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, 1857 সালের বিদ্রোহের সময় আজিমুল্লাহ খান কার উপদেষ্টা ছিল? আজিমুল্লাহ খান ছিল তোমার নানা সাহেবের উপদেষ্টা। দেখো, নানা সাহেব আর তাতিয়া টোপি এরা কোথার থেকে ছিল? এরা ছিল কানপুরের থেকে। রানী লক্ষ্মীবাই ছিল ঝাঁসির থেকে, আর কুনওয়ার সিং ছিল তোমার বিহারের থেকে। লখনৌতে বিদ্রোহ দমনের সময় কোন ব্রিটিশ অধিকারী নিহত হয়েছিল? দেখো, হেনরি লরেন্স, হ্যাভলক, নীল, কি হবে সবকটাই? ওকে। অযোধ্যার তালুকদারদের অসন্তোষের প্রধান কারণ কি ছিল? দেখো, তালুকদার মানে হচ্ছে যারা জমির মালিক। কি হবে? লর্ড ডালহৌসি তাদের জমি বা এসেট বাজেয়াপ্ত করা হয়। সিপাহীদের সাথে বৈষম্য, সিপাহীদের সাথে যা খুশি হোক তাতে ওদের কি? ধর্মীয় কর আরোপ, তাতেও কোনো সম্ভব বিষয় নেই। পাশ্চাত্য শিক্ষার বিস্তার, এটাও কিছু না। তাহলে অ্যান্সার হবে কি? আচ্ছা, পাশ্চাত্য শিক্ষার বিস্তার বলতে আমার একটা জিনিস মনে পড়লো, সেটা হচ্ছে 1835-এ একটা অ্যাক্ট আসে, বা যাকে বলা হয় মেকলে মিনিট চুক্তি। মেকলে মিনিট, ঠিক আছে। এটা কি তোমাদের কমেন্টে বলতে হবে যে মেকলে মিনিটের ব্যাপারটা কি, যেটা কিনা 1835-এ আসে। সামন্ততান্ত্রিক শক্তির শেষ লড়াই কে বলেছিল? তো এটার অ্যান্সার হবে রমেশচন্দ্র মজুমদার। ওকে। নেক্সট কোশ্চেন, দিল্লি দখলের পর বিদ্রোহীরা মির্জা মুঘলকে কি পদে নিয়োগ করেছিল? অ্যান্সার হবে অপশন বি, প্রধান সেনাপতি। ওকে। নেক্সট কোশ্চেন দেখো, বিদ্রোহীরা নিজেদের সংকেত হিসাবে কোন দুটি প্রতীককে ব্যবহার করত? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্ড মোস্ট আনকমন কোশ্চেন। অ্যান্সার হবে রুটি এবং পদ্মফুল। কোশ্চেন নাম্বার 70, নানা সাহেব পেনশন বন্ধ করার পরিপ্রেক্ষিতে তার দূত হিসাবে কাকে লন্ডনে পাঠানো হয়েছিল? অপশন হচ্ছে তাতিয়া টোপি। ওকে। নেক্সট কোশ্চেন, সিপাহী বিদ্রোহের ঠিক পরেই বাংলায় কোন কৃষক আন্দোলন ব্রিটিশ শাসনের ভিতকে কাঁপিয়ে দিয়েছিল? খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, সেটা হচ্ছে নীল বিদ্রোহ। এই নীল বিদ্রোহকে কেন্দ্র করে দীনবন্ধু মিত্রের একটা নাট্য আছে, যার নাম হচ্ছে নীল দর্পণ। যার নাম হচ্ছে নীল দর্পণ, ঠিক আছে। এই নীল দর্পণ কার লেখা? নীল দর্পণ লেখা হচ্ছে দীনবন্ধু মিত্রের। ওকে। দেখো, সাঁওতাল বিদ্রোহ কবে হয়েছিল? সাঁওতাল বিদ্রোহ হচ্ছে 1855 সালে হয়েছিল। সন্ন্যাসী বিদ্রোহ, এটা হয়েছিল 1763 খ্রিস্টাব্দে। চুয়ার বিদ্রোহ, এটি হয়েছিল 1766 খ্রিস্টাব্দে। আচ্ছা, এছাড়াও আরো কিছু ইম্পর্টেন্ট বিদ্রোহ আছে, সেগুলো আমি লিখছি। একটি হচ্ছে পাইক বিদ্রোহ বা পাইকা পাইকা রেবেলিয়ান, এটি হয়েছিল 1817 সালে। আচ্ছা, নেক্সট হচ্ছে কোল মিউটিনি, কোল বিদ্রোহ, এটি হয়েছিল 1831 সালে। আরো কিছু ইম্পর্টেন্ট আসি, একটা ছিল ওয়াহাবি আন্দোলন। ওয়াহাবি আন্দোলন, এটি হয়েছিল 1820 সালে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন বলছে 1857 সালের বিদ্রোহে মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ সম্পর্কে কোনটি সত্য? তিনি শুরু থেকেই বিদ্রোহের পরিকল্পনা করেছিল? একদমই না। দেখো ভাই, যখন দ্বিতীয় বাহাদুর শাহ এই বিদ্রোহের সময় হয়েছিল না, তখন তার বয়স ছিল অলরেডি 82 ইয়ার্স, মানে এক পা কবরের মধ্যে ছিল। সে কি পরিকল্পনা করবে?
তিনি অনিচ্ছা সত্ত্বেও বিদ্রোহীদের চাপে পড়ে নেতৃত্বের প্রতীকী ভার গ্রহণ করেছিল, অবশ্যই। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 73 বলছে 1857 সালের বিদ্রোহের ফলাফল হিসাবে নিচের কোনটি সঠিক? ভারতের প্রশাসনিক নিয়ন্ত্রণ সরাসরি পার্লামেন্টের অধীনে চলে আসে। ঠিক, আমরা জানি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858-তে। দেশীয় রাজাদের দত্তক নেওয়ার অধিকার ফিরিয়ে দেওয়া হয়, মানে ডক্ট্রিন অফ ল্যাপস বাতিল হয়, হরফ নীতি বাতিল হয়। ঠিক আছে। সি বলছে ব্রিটিশদের রাজ্যের বিস্তার বা এক্সপেনশন নীতি বন্ধ করা হয়, এটাও সঠিক। তাহলে অ্যান্সার হবে উপরের সবকটি সঠিক। বলছে 1857-এর বিদ্রোহের দমনের পর তাতিয়া টোপির ভাগ্যে কি ঘটেছিল? আর তাতিয়া টোপি সেখান থেকে ডাইরেক্ট পালিয়ে যায় নেপালে। তাতিয়া টোপি কোথার থেকে নেতৃত্ব করেছিল নানা সাহেবের সাথে? কানপুর। ঠিক আছে। লাস্ট কোশ্চেন, 1857 সালের বিদ্রোহের ঠিক আগে ভারতবর্ষের শেষ গভর্নর জেনারেল এবং বিদ্রোহের সময় ভাইসরয় হিসাবে কে কাজ করে? দেখো, এই সময় শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয় ছিল ক্যানিং। লর্ড ফর্ড এসব ফাউ কথা, লর্ড হবে না, কোনো লর্ড নেই, অনলি ক্যানিং। ঠিক আছে। দেখো, ক্যানিং এর সময় ইম্পর্টেন্ট যা যা জিনিসগুলো হয়েছিল সেগুলো হচ্ছে ইন্ডিয়ান পেনাল কোড, আইপিসি, যেটা কিনা আসে 1860 সালে, যাকে আইপিসি আসে, যেটা পরবর্তীতে এখন আমাদের সেটা হয়ে গেছে বিএনএস, ভারতীয় ন্যায় সংহিতা। তোমাকে বলতে হবে এটি কত সালে হয়, তোমাকে এটা সাল বলতে হবে। ঠিক আছে। দেখো, এরপরে আসি কার্জন, ইম্পর্টেন্ট কার্জন। কার্জনের সময় কি হয়? কার্জনের সময় যেটা হয়েছিল সেটা হচ্ছে বেঙ্গল পার্টিশন। বেঙ্গল পার্টিশন যেটা হয়েছিল 1905 সালে। আচ্ছা, এই সময় আরো একটা ইম্পর্টেন্ট জিনিস হয় ইউজিসি, ইউনিভার্সিটি অ্যাক্ট, এই সময় চালু হয়। আচ্ছা, ডালহৌসি, দেখো ডালহৌসির সময় কিছু গুরুত্বপূর্ণ কাজ হয়েছিল, যেমন 1853 সালে প্রথম রেল ব্যবস্থা চালু হয়, রেলপথ। কোথায়? বোম্বে থেকে বোম্বে টু থানে, 34 বা কোথাও কোথাও 35 কিলোমিটার এরকম লেখা থাকে, বোম্বে থেকে থানে। আচ্ছা, প্রথম টেলিগ্রাফ ব্যবস্থা চালু হয়। ডালহৌসির সময় উইডো রিম্যারেজ, বিধবা বিবাহ অ্যাক্ট পালন করা হয়, যেটা কিনা আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার সাথে সহযোগিতা করেছিল। এটি হয়েছিল তোমার 1856 সালে। আমি একটুখানি পরিষ্কার করে লিখি, হ্যাঁ। উইডো রিম্যারেজ, বিধবা বিবাহ আইন চালু করা হয় 1856 সালে। ওকে। রিপন, দেখো একে বলা হয় ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট। একে বলা হয় ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট। রিপন প্রথমে কি করে? দেখো, রিপন প্রথমে তো ভার্নাকুলার অ্যাক্ট বাতিল করে। কত সালে? 1882 সালে। আচ্ছা, আর্মস অ্যাক্ট, এটাও বাতিল করে একই সময়। আচ্ছা, আরো একটা ইম্পর্টেন্ট হয়েছিল, দেখো ফ্যাক্টরি অ্যাক্ট, ফ্যাক্টরি অ্যাক্ট চালু করে। দেন ইলবার্ট বিল, ইলবার্ট বিল।
ইলবার্ট বিলের কন্ট্রোভার্সি হয় এর সময়, সালটা হচ্ছে 1883। তো আমরা মডার্ন হিস্ট্রিতে এর থেকেও আরো ডেপথে পড়বো। তো এই যে টপিক গুলো তোমরা দেখলে, 1857 সম্পর্কে যা যা কোশ্চেন আসতে পারে সেগুলো হচ্ছে এখানে। আমি জানি কিছুটা তোমাদের প্রবলেম ফেস করতে হয়েছে ওই 66-67 নাম্বারের কোশ্চেনের এখানে, কারণ আমার একটু ওই ইলেকট্রিসিটি হঠাৎ করে কাট হয়ে গেছে। তো কাট হয়ে যাওয়ার কারণে আমার ভিডিওটা আবার যেখানে শেষ করেছিলাম ওখান থেকে আবার শুরু করতে হলো। ঠিক আছে, তো আশা করি তোমরা সকলের নোট ডাউন করেছো। এবার তোমরা কমেন্ট করে জানাও, যারা এই ভিডিওটি দেখলে তোমরা কমেন্ট করো যে আউট অফ 25 তোমাদের কত স্কোর হয়েছে। ঠিক আছে, যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব, এগুলো চ্যানেলের অ্যালগোরিদমের জন্য খুব ইম্পর্টেন্ট, এগুলো করে দিও। দেখা হবে আবার আগামী দিন অন্য একটি ভিডিওতে। থ্যাংক ইউ।